দর্শক আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজ সংলাপে। অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি নাজিয়া কণা। দর্শক আপনারা জানেন যে করোনার কবলে কিন্তু পুরো বিশ্ব এবং সেই কবলে কিন্তু পড়েছে আমাদের তৈরি পোশাক খাত। এই কবলে পড়ে এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে তৈরি পোশাকের বিপুল সংখ্যক রপ্তানি আদেশ স্থগিত হয়েছে, বাতিল হয়েছে। এরপরও আসলে আসার খবর হচ্ছে যে ইউরোপ সহ বিভিন্ন দেশে লকডাউন কিছুটা শিথিল হচ্ছে, যার কারণে আমরা হয়তো আবার আমাদের রপ্তানি আদেশগুলো ফিরে পেতে যাচ্ছি, বাতিল হওয়া আদেশগুলোও কিছুটা ফিরে পাচ্ছি, নতুন আদেশও পাচ্ছি, সেরকম আমরা শুনছি এই খাতের উদ্যোক্তাদের কাছ থেকে। এবং এই সময়টাতে আসলে এটি আমাদের জন্য হয়তো আসার, যদি আমাদের যে বাজারগুলো আছে সেগুলো যদি খুলে যায় এবং দেশীয় যে তৈরি পোশাক কারখানাগুলো আছে সেগুলোও স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসলে করোনাকালে পোশাক খাত নিয়েই আমরা আলাপ করব। আমাদের সমস্যার সম্ভাবনা, সামনে আমাদের আসলে পথ নির্ধারণী বা আমাদের আসলে সামনে রপ্তানি খাতের জন্য কি ধরনের সুযোগ সুবিধা বা কি ধরনের নীতি নির্ধারণী জায়গা থেকে কাজ করা প্রয়োজন, সেই সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আলোচনার জন্য আমাদের সাথে আজকে দুজন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সেলিম রায়হান, তিনি নির্বাহী পরিচালক সানেম, এবং আমাদের সাথে যুক্ত আছেন বিজিএমই এর সাবেক পরিচালক জনাব আব্দুল্লাহিল রাকিব। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা এই বিষয়ে কথা বলবো, তবে আজকে আমরা ক্রেডিট কার্ডের বিল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা এবং 2 মাসের জন্য সব ধরনের ফি মওকুফ করেছে কেন্দ্রীয় ব্যাংকে, সার্কুলার থাকলেও তা মানছে না অনেক ব্যাংক। এই নিয়ে আমরা সুলতান আহমেদের একটি প্রতিবেদন দেখব। করোনা পরিস্থিতি মোকাবেলায় জনস্বার্থের কথা ভেবে মার্চের শেষ সপ্তাহ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই সময় থেকেই শুরু হয় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা, বন্ধ হয়ে যায় বেশিরভাগ ব্যাংকের শাখা। এই পরিস্থিতিতে দেশের প্রায় 13 লাখ ক্রেডিট কার্ডধারীর কথা ভেবে পরপর 2টি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এপ্রিল মাসের 4 তারিখ ও মধ্য এপ্রিলে জারি করা নির্দেশনাগুলোয় বলা হয়, কোনো গ্রাহক ক্রেডিট কার্ডের বিল যথাসময়ে দিতে না পারলে 2 মাসের জন্য কোনো বাড়তি সুদ কিংবা অন্য কোনো বিলম্ব ফি নেওয়া যাবে না। তবে বাস্তবে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে কর্ণপাত করেনি অনেক ব্যাংক। গ্রাহকদের ফোন কিংবা বার্তা পাঠিয়ে বিল যথাসময়ে দেওয়ার জন্য তাগিদ দেওয়ার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, কামরুল ইসলাম নামে এই গ্রাহকের 5 মে তারিখের ভাউচারে দেখা যায় সুদ চার্জ করা হয়েছে 20,700 টাকা। এমন ভোগান্তিতে বহু ক্রেডিট কার্ড গ্রাহক। কিন্তু লেট ফি দিতে গিয়ে যদি 800 টাকা বাঁচানোর জন্য যদি তাকে 20,000 টাকা দিতে হয়, তাহলে এটা কি ধরনের সার্কুলার হলো, কি ধরনের জনকল্যাণমুখী হলে সেটা আমার বোধগম্য নয়। 9,950 টাকার জন্য তারা আমাকে 1440 টাকা চার্জ করেছে। গ্রাহকদের সাথে এমন আচরণকে দুঃখজনক বলছেন কোনো ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। আমি বলবো সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বরাবর চিঠি লেখার জন্য বা ওনাকে অ্যাপ্রোচ করার জন্য, ইমেল করার জন্য, অথবা তাদের কমপ্লেইন সেন্টারে জানানোর জন্য, এবং তার পরবর্তীতে যদি সেটার সমাধান না হয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাস্টমার ইন্টারনেট প্রোটেকশন ডিপার্টমেন্টে সেখানে লিখতে পারেন। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, সার্কুলার দেওয়ার পরও কোনো ব্যাংক ফি কাটলে তা ফেরত দিতে হবে গ্রাহককে। বাংলাদেশ ব্যাংক যখন এই জাতীয় ক্লিয়ার গাইডলাইন যখন দেয় এবং সেটা যদি প্রমাণিত হয় তারা গাইডলাইন বেঁচে রেখেই তারা অতিরিক্ত নিয়েছে, তাহলে প্রয়োজন মধ্যে দে হ্যাভ টু পে ইট, ব্যাক করতে হবে। টেকনিক্যালি ইন্সপেকশনে বা অন্য কোনো করার পরে যদি প্রমাণিত হয় তখন তো অবশ্যই তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকগুলোকে স্ব-উদ্যোগী হয়ে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, কথা বলছিলাম করোনাকালের পোশাক খাত নিয়ে, সেই বিষয় নিয়ে, সেই শিরোনামে আমরা আজকে কথা বলবো। এবং আমাদের দুজন অতিথি যুক্ত আছেন যাদের সাথে আপনাদেরকে দর্শক শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছি। আমি ডক্টর সেলিম রায়হান আপনার কাছে যাব, তবে আমি বিজিএমই সাবেক পরিচালক জনাব আব্দুল্লাহিল রাকিব আপনার কাছে শুরুতে আসতে চাই এবং আসলে পোশাক খাতের বর্তমান পরিস্থিতিটা একটু জানতে চাই। আমরা জানি যে গেল এপ্রিল মাসেই মাত্র $36 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যেটি স্বাভাবিক সময়ের হয়তো মাত্র 7 থেকে 8%, অর্থাৎ 84% নেতিবাচক প্রবৃদ্ধির মধ্য দিয়ে গেল মাসটা গেছে। এর অবশ্য কারণও আছে। একটা হচ্ছে করোনা, যার কারণে আমাদের যে চাহিদার জায়গা সেই জায়গাগুলো বন্ধ ছিল এবং আমাদের দেশের পোশাক কারখানাগুলোও বন্ধ ছিল। কিন্তু এখন তো পোশাক কারখানাও খুলেছে, আমরা দেখছি যে আমাদের ক্রেতা দেশগুলো আস্তে আস্তে তাদের অর্ডার যেগুলো বাতিল করেছে সেগুলো নেয়ার কিছু প্রতিশ্রুতি দিয়েছে, নতুন অর্ডার আসছে, সেরকম আমরা খবর শুনতে পাচ্ছি। আপনি যদি আমাদেরকে পোশাক খাতের দেশে বর্তমান চিত্রটা আসলে কি, কোন দিকে যাচ্ছি, সেই পরিস্থিতিটা একটু জানান। শুভেচ্ছা। এই সময়টা আসলে খুবই একটা ক্রান্তিকাল, যে আমরা জীবন এবং জীবিকার একটা চ্যালেঞ্জ, একটা রিস্ক
আমরা নিয়েই আমরা মাঠে নেমে গেছি, বিকজ উৎপাদনমুখী একটা অর্থনীতি, এখানে আসলে লকডাউন might not be the correct solution. যেখানে প্রায় 3 কোটি সেলফ ডিপেন্ডেন্ট এবং 500 টাকার উপর তারা আয় করে না। এই লোকগুলোকে যদি আমরা মনে করি যে স্টেবল করতে হবে, আমাদেরকে আসলে ফ্যাক্টরি গুলো চালু করা, মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, এটা আমি কারেক্ট বলে মনে করেছি। অফকোর্স এখন স্বাস্থ্যবিধি মেনে কতটুকু আমরা চলতে পারছি বা পারতে হবে, এই স্কিলটাকে অ্যাচিভ করাটাই আসলে এখন চ্যালেঞ্জ, বিকজ উই গট টু লিভ উইথ দিস ভাইরাস ফর নট ফর 2 weeks বাট ফর 2 years এন্ড ইভেন মোর, রাইট? আমরা প্লেগের সময় দেখেছি, স্প্যানিশ ফ্লুর সময় দেখেছি, এটা আসলে 2 সপ্তাহ বা 2 মাসে এটা কখনোই এই প্রকোপটা কাটেনি। বর্তমানে আমাদের যে সিচুয়েশন, এটা অনেকেই বলছে যে ব্র্যান্ড গুলো কিন্তু গত 1 মাস থেকে কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে তারা তাদের যে ব্র্যান্ড ইমেজ সেটা সেভ করার জন্য তারা বলছে যে তারা অর্ডার রিভাইভ করছে বা তারা আন্ডারটেক করছে। এখন পর্যন্ত ব্ল্যাক এন্ড হোয়াইট কিন্তু কেউ কিছু বলেনি, যদিও ভার্বালি কয়েকটা বড় বড় কোম্পানি বলেছে দে উইল বি রেসপন্সিবল। কয়েকজন বিদেশি মন্ত্রীও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন, অ্যাসিওর করেছেন, বাট ওই মুখে মুখে অ্যাসিওর পর্যন্তই। বরং আমরা দেখছি যে এপ্রিলে ফ্যাক্টরি গুলো বন্ধ থাকাতে আমাদের যে সমস্ত অর্ডার তারপরও ছিল সেগুলো এখন ক্যান্সেল করা শুরু করেছে। আমাদের একটা ফ্যাক্টরিতে, আমাদের 6টা ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরিতে গতকালকে আমাকে বললো মাল আমরা চিটাং পাঠিয়ে দিয়েছি, এখন বলছে মালটা এনে 9 মাস। So now we are having additional pressures. হ্যাঁ, তারপরে এর ফাইন্যান্সিয়াল টার্মস এর তো একটা এডিশনাল রিকোয়েস্ট আছেই, যে যেখানে অ্যাট সাইট পে করার কথা ছিল সেখানে 120 days, 180 days। হ্যাঁ, একটা ওদের ক্ষেত্রেও ওরা চাচ্ছে যে তাদের সিচুয়েশনটাকে তারা অবজার্ভ করে ফিনান্সিয়াল লায়াবিলিটিটা তাদের ঘাড়ে নিতে, বিকজ যখনই সে গুডসটা ক্লিয়ার করবে তখনই তো লায়াবিলিটিটা তার ঘাড়ে। এখন আমাদের সিচুয়েশনটা হচ্ছে যে আজকে মে মাস আমরা চেষ্টা করছি এপ্রিলের প্রোডাকশনটাকে পুশ করে মে মাসের কিছুটা প্রোডাকশন যেটা আছে সেটাকে কভার করার, বাট একই সাথে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কোনো ফ্যাক্টরি হয়তো 40%, কোনো ফ্যাক্টরি হয়তো 50%, কোনো ফ্যাক্টরি হয়তো 60% অকুপেন্সিতে রান করছে। অপারেটিং কস্টও হাই, রিস্ক ম্যানেজমেন্টের যে প্রিকশন সেটাতেও এডিশনাল আমরা ইনভেস্ট করতে হচ্ছে। বাট এট লার্জ আমরা বলবো আনসার্টেনিটি যেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা দেখছি যে হয়তো বা জুন জুলাই নাগাদ আমাদের যতটুকু অকুপেন্সি, কেউ হয়তো 50%, কেউ হয়তো 60% ফ্যাক্টরি চালাতে পারবে। বাট এই যে 50% ফ্যাক্টরি চালিয়ে আমার অপারেটিং কস্ট এবং ব্রেক ইভেন এই মুহূর্তে কেউই জানি না। ইভেন কাস্টমার এন্ডে কাস্টমার যখন খুলছে এখন কিন্তু আস্তে আস্তে তারা কিছু কিছু ছোট ছোট শপ জার্মানিতে, স্পেনে সব জায়গাতে কিছু কিছু শপ খুলেছে। এখন তারা উইন্টার, যেমন উইন্টার সম্পর্কে তারা স্ট্রেট আমাদেরকে বলেছে 30% তারা বাজেট রিডিউস করবে, which is normal because মানুষের পারচেজ ক্যাপাসিটি ড্রপ করবে ইভেন্চুয়ালি। এই জায়গায় আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে, এবং শুরুতে আপনি বলছিলেন যে আপনাদের যে অর্ডারগুলো বাতিল হচ্ছে তার সেগুলো আসলে কত শতাংশ আপনারা ফিরে পেয়েছেন, কত শতাংশ অর্ডার বাতিল হয়েছে, সেই তথ্যটা কি আমাদেরকে মোটামুটি জানানো যায়? ইনিশিয়ালি আমরা মার্চ, ফেব্রুয়ারি এবং মার্চ মিলিয়ে প্রায় $3 বিলিয়ন অর্ডার আমাদের ড্রপ হয়। ওই অর্ডারগুলা কোন ক্রেতা বলেছে তারা চিন্তা করে দেখছে, তারাও রিভিউ করছে কত তাড়াতাড়ি রিভাইভ করা যায়, বাট এটা শুধুমাত্র তাদের ভার্বাল কমিটমেন্টের মধ্যেই আছে। রিটার্ন পারচেজ অর্ডার বা রিভাইজ পিও আমরা কেউই কিন্তু এখন পর্যন্ত পাইনি। কেউ যদি পেয়ে থাকে সেটা খুবই নগণ্য। আমি আপনার সাথে কথা বলার ঠিক আগ মুহূর্তেও বিজিএমইর সিনিয়রদের সাথে কথা বলছিলাম, সবাই একই ডেটা আমাকে দিলেন যে এখানে আসলে নতুন করে যে টোটাল অর্ডার গুলো $3 বিলিয়ন অর্ডারই আবার ফেরত চলে এসেছে, এই কথাটা আসলে ঠিক না, কারণ এটা সম্ভব না। তো আপনার ইকোনমি একটি বড় অংশ অর্ডার তো আপনারা ফেরত পেয়েছেন নিশ্চয়ই। এটা আমি আমার জানা নাই, আপনার ক্ষেত্রে যদি আপনি বলেন। যে আমার ক্ষেত্রে অবশ্যই না, আমার ক্ষেত্রে তো আমি ফিরে পাইনি, বরং আমি যেটা বললাম যেটা এপ্রিল মাসে আমরা প্রোডাকশন করতে পারিনি, যেটাকে আমরা মে ফার্স্ট উইকে এখন প্রোডাকশন করে যখনই তাদেরকে শিপমেন্ট করার চেষ্টা করছি,
সব ক্ষেত্রে যে হচ্ছে তা না, কিছু কিছু ক্ষেত্রে সেসব মালও তারা পোর্ট থেকে ফিরাই দিচ্ছে যে না এই মালটা আরো 9 মাস পরে আমি নিব, তুমি তোমার কাছে রাখো। অর্থাৎ অর্ডারের সামান্য কিছু অংশ আপনারা পাচ্ছেন বা কিছু অংশ পাচ্ছেন, কিছু অংশে আশ্বাস পাচ্ছেন। আমি আপনার কাছে আবার আসবো। আমি ডক্টর সেলিম রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আসলে এই বিষয়টাতেই জানতে চাই। সংকটে আসলে পুরো বিশ্ব সংকটে, আমাদের অন্যান্য অর্থনৈতিক খাতের মতো আমাদের সবচেয়ে বড় যে রপ্তানি খাত তৈরি পোশাক খাতও সংকটে আছে। এই সংকটকালীন সময়ে আমরা দেখেছি যে সানেমের পক্ষ থেকেও আপনারা নানা ধরনের পরামর্শ রয়েছে অর্থনীতির নানা জায়গাতে। আমাদের পোশাক খাতের জন্য আসলে বর্তমান প্রেক্ষিত বা বর্তমান অবস্থা কেমন দেখছেন? এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব বা কতটা আসলে ঘুরে দাঁড়াতে পারবো আমরা, কি মনে হচ্ছে? অনেক ধন্যবাদ নিউজ 24 কে, এবং আমি গ্ল্যাড যে আমার বড় ভাই আব্দুল্লাহ রাকিব উনি আছেন এখানে অন্যতম প্যানেলিস্ট হিসাবে। প্রথম কথা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরের জন্য আমাদের সবার ফুল সিম্প্যাথি আছে, এটা নো ডাউট। এটা আমাদের one of the important growth drivers economy, employment generate করে, poverty alleviation, women empowerment এ গার্মেন্টস এর অসম্ভব অবদান আছে। সো এই ব্যাপারে দ্বিমত করার কোনো কিছু নেই। এবং কিন্তু আমাদের কাছে মনে হয় যে আনপ্রেসিডেন্টেড যে ক্রাইসিসটা আমরা ফেস করছি, শুধুমাত্র বাংলাদেশ না সারা বিশ্ব, সেখানে আমরা এটাকে কিভাবে মোকাবেলা করব, সেই মোকাবেলা করার জায়গায় আমরা কি একটু প্ল্যান্ড ওয়েতে মোকাবেলা করছি নাকি অ্যাডহক বেসিসে মোকাবেলা করছি, সেই জায়গাটা হয়তো আমাদের একটা চিন্তা ভাবনা বড় বিষয় আছে। এবং সানেমের পক্ষ থেকে কিন্তু আমরা এই প্রশ্নটাই বারবার তুলে ধরেছি যে এই সেক্টর নিয়ে যখনই নানা ধরনের বিষয়গুলো আমরা দেখি, আমাদের কাছে মনে হয় রেসপন্স গুলো অনেক ক্ষেত্রে খুব প্ল্যান্ড ওয়েতে না। আমি আসবো ওই পয়েন্টে। রাকিব ভাই যে পয়েন্টটা বলেছেন যে লাইফ এবং লাইভলিহুডের যে একটা দ্বন্দ্ব আছে, এটা অবশ্যই আমাদের মতো দেশে লকডাউন, ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি দীর্ঘদিন বন্ধ থাকে, একটা সিরিয়াস প্রেশার হবে আমাদের লাইভলিহুডের উপরে, এবং সেটা হয়তো আমরা অলরেডি সেটা টের পাচ্ছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে জায়গাটা বোঝা দরকার সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু সেরকম ডিসকোর্সটা সেভাবে কখনোই হয়নি, শুরুতেও হয়নি, যে আমাদের মতো দেশে আসলে লকডাউনের চেহারাটা কিরকম হবে। আমরা কি আসলে ডেভেলপড কান্ট্রিজ গুলো তাদের মতো মডেল ফলো করতে পারবো, নাকি আমাদের মতো একটা জনবহুল দেশে যেখানে প্রাতিষ্ঠানিক সিরিয়াস দুর্বলতা আছে, এনফোর্সমেন্ট করার সিরিয়াস দুর্বলতা আছে, সেখানে আমরা লকডাউনটা কিভাবে ইম্পোজ করতে পারি। সেই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু ওই প্ল্যানিংটা আমরা ফেব্রুয়ারি মার্চে আমরা সেভাবে করতে পারিনি, অথবা এপ্রিলের শুরুর দিকেও করতে পারিনি, পরের দিকে যেটা হয়েছে যে ওপেনিং আপ আমরা দেখছি কাইন্ড অফ মোর অফ অ্যাডহক বেসিসে। আমি একটু জাস্ট রিমাইন্ড করে দিতে চাই যে গার্মেন্টস হচ্ছে আমাদের সবচেয়ে বড় সেক্টর, সুতরাং এই সেক্টরে কিন্তু তাদেরও দায়িত্ব আছে। শুধুমাত্র সরকারের দিকে তাকালে হবে না, এই সেক্টরকেও দায়িত্ব নিতে হবে। সেই ক্ষেত্রে আমার কাছে কতগুলো প্রশ্নবোধক মনে হয় চিহ্ন, যখন আমরা দেখেছি এপ্রিল মাসে যখন একটা স্রোত গার্মেন্টস শ্রমিকদের একেবারে তারা ফ্যাক্টরিতে ফিরে আসছে এবং সেখানে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই, এবং লকডাউনের মধ্যেও বিজিএম এর পক্ষ থেকেও সেরকম সুনির্দিষ্ট কোনো ধরনের দিক নির্দেশনা নেই। পরে আবার সেটাকে প্রত্যাহার করা হলো, সরকারের পক্ষ থেকে বলা হলো যে না, লকডাউন এক্সটেন্ড করা হয়েছে। এটাও কিন্তু আমাদের সংক্রমণের ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে। অনেকেই বলছে যে ঢাকা এবং নারায়ণগঞ্জে আমাদের যে সংক্রমণ বাড়ার অন্যতম একটা বড় কারণ কিন্তু হয়েছে এই যে আনপ্ল্যান্ড মানুষের মোবিলিটি। আবার এখনো যে ফ্যাক্টরি খোলা হচ্ছে, আমি রাকিব ভাইয়ের সাথে পুরোপুরি আমি অ্যাপ্রিসিয়েট করি যে এই পয়েন্ট, অফকোর্স আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস রিভাইভ করতে হবে, সানেমের পক্ষ থেকেও আমরা শক্তভাবে বলেছি। কিন্তু সেই ইকোনমিক অ্যাক্টিভিটিস রিভাইভ করার জন্য আমরা সানেমের পক্ষ থেকে যে বিষয়টা বলতে চেয়েছি যে আমাদের সেক্টর স্পেসিফিক এবং রিজিয়ন স্পেসিফিক প্রোটোকল দরকার, এবং সেগুলো কি আমরা প্রপারলি তৈরি করতে পেরেছি কিনা, বিশেষ করে গার্মেন্টস এর জন্য। রাকিব ভাইদের মতো ফ্যাক্টরিগুলো হয়তো তারা অনেক কিছু মেনটেন করতে পারছেন, সব গার্মেন্টস ফ্যাক্টরি যারা খুলেছে তারা কি মেনটেন করতে পারছেন, সেটা এনশিওর করছে কে, সেই প্রোটোকল গুলো যে মেনটেন হচ্ছে কি হচ্ছে না সেটা তদারকি কারা করছে। সেই জায়গাগুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি, যে লাইভলিহুডের কথা আমরা বলছি, সেটা কিন্তু দেখা যাবে আরো রিস্ক অথবা আরো প্রেশার ফেলবে লাইফের উপরে। এবং তখন কিন্তু আমরা অলরেডি কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের মহল থেকে আমরা শুনছি, এমনকি যারা এই করোনা ভাইরাসের বিরুদ্ধে ফাইট করছেন যে কমিটির, তাদের কোনো সদস্যের মুখেও শুনছি যে সামনের দিনে হয়তো আরো শক্ত লকডাউনের দিকে যেতে হতে পারে, আরো এমনকি কারফিউ ইম্পোজের কথাও কেউ কেউ বলছেন। সুতরাং আমার কাছে মনে হয় যে এই প্ল্যানিং প্রসেসটা খুব দরকার। আরেকটা পয়েন্ট বলে আমি এই পর্যায়ে শেষ করব, যে গ্লোবাল যে সিচুয়েশন, গ্লোবাল যে সিনারিও, যেটা রাকিব ভাইও বলেছেন অর্ডারের ক্ষেত্রে,
এটা কিন্তু খুব আশাব্যঞ্জক নয়। আমি যখন ইউরোপের মার্কেটের দিকে তাকাই, আমার যারা পরিচিত যারা আছেন তাদের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করি, ইকোনমিস্টরা, ডক্টর সেলিম রায়হান, ডক্টর সেলিম রায়হান, কোনো একটি কারণে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, যদিও আমাদের দর্শকরা শুনতে পাচ্ছেন। আমি আপনাকে আসলে সাথে যুক্ত করতে চাচ্ছি, আপনার মাঝখানে কথাগুলো আমি অনেকগুলোই শুনতে পাইনি। যেটি আসলে সেই সাথে জানতে চাচ্ছি যে এই সময় যে প্রণোদনার প্যাকেজটি দেওয়া হয়েছে, সেই প্যাকেজটির আমরা দেখেছি যে একটি অর্থ ছাড় হয়েছে এবং সেটি পোশাক খাতের উদ্যোক্তারা যারা শ্রমিক আছেন তাদের ঋণের কারণে সেই সহায়তাটা পাচ্ছেন। সেটি নিয়েও আসলে নানা ধরনের প্রশ্ন আছে, সেখানেও নানা অব্যবস্থাপনা আছে। সেই বিষয়টাতে যদি কিছু বলেন। অনেক ধন্যবাদ। আপনি দেখুন, গার্মেন্টস খাত যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যে স্টিমুলাস প্যাকেজটা ঘোষণা করেছে সেটা কিন্তু গার্মেন্টস এর জন্যই, এবং গার্মেন্টস শ্রমিকদের বেতনের বিষয়। এবং সেটা নিয়ে আপনি যে আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি মনে করি এটা অবশ্যই একটা রাইট ডিরেকশনে। কিন্তু এটা নিয়েও নানা ধরনের অব্যবস্থাপনার কথা আপনি যেটা বলছেন, আমি একমত যে এটা নিয়ে নানা ধরনের কথা শুনছি। একটা বিষয় আমি একটু জাস্ট তুলে ধরতে চাই। আমি জানি আমার গার্মেন্টস সেক্টরে যারা বন্ধুরা যারা আছেন হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু একটা স্টাডি যেটা 2018 সালের দিকে করা হয়েছিল, সালিম ও আইএলওর সাথে ইনভলভ ছিল। আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় 100টার উপরে ফ্যাক্টরি সার্ভে করে নেশন ওয়াইড আমরা যেটা পেয়েছিলাম যে একটা গুরুত্বপূর্ণ অংশ গার্মেন্টস ফ্যাক্টরি তারা কিন্তু আসলে শ্রমিকদের মিনিমাম ওয়েজ দেয় না। সুতরাং এখানেও একটা ইস্যু আছে কিনা, এই যে 5,000 কোটি টাকা বেনিফিটটা শ্রমিকদের বেতনের সাথে সম্পর্কিত করে যে স্টিমুলাস প্যাকেজটা বলা হয়েছে, কোনো ফ্যাক্টরি হয়তো রিল্যাক্টেন্ট হতে পারে, কারণ যারা মিনিমাম ওয়েজ সেভাবে দেয় না এই সুবিধাটা নেওয়ার ক্ষেত্রে, কারণ যেহেতু সরকার সরাসরি টাকাটা শ্রমিকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা বলেছে। অনেক শ্রমিকের তো অ্যাকাউন্টই নেই, অনেক শ্রমিকের তো সেক্ষেত্রে অ্যাকাউন্টই নেই, সেক্ষেত্রেও নিশ্চয় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে তারা এক ধরনের সংকটে পড়তে পারেন। এটাও তো একটা বড় ধরনের প্রশ্ন, যেটা আমি রাকিব ভাইয়ের কাছে আমি করতেই চাই, যে এত বড় একটা প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রি যেটা আমাদের গত 3 দশকে 4 দশকে বাংলাদেশে আমরা গর্ব করার মতো, সেই প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রি শ্রমিকদের কেন ব্যাংক অ্যাকাউন্ট অথবা প্রপার অ্যাকাউন্টিং সিস্টেম কেন নেই? আমাদের জন্য কি এত বড় একটা ক্রাইসিস দরকার ছিল এটা বোঝার জন্য? কেন আমরা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি? এটা অবশ্যই একটা বড় প্রশ্ন নাজিয়া, এবং আমি মনে করি এটাকে আমাদের সমাধান করতে হবে। এবং এই জায়গাটাতে নিশ্চয়ই আমরা জানি যে তৈরি পোশাক খাত আসলে রপ্তানির সবচেয়ে বড় জায়গা এবং আমাদের শ্রমনির্ভর একটি খাত, যার কারণে সব দিকে আসলে এই খাত গুরুত্ব পায়। কিন্তু আসলে শ্রমিকদের স্বার্থের কথা আসলে অনেক সময় আমরা দেখি যে এই খাত আসলে অনেক ধরনের জায়গায় আসলে এখনো পিছিয়ে আছে। সেই জায়গাগুলোতে নিশ্চয়ই কাজ করার সুযোগ আছে এবং সে বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো। দর্শক, বিশেষ সংলাপে এই মুহূর্তে সময় হয়েছে একটি বিরতি নেবার, ফিরছি একটু পর। দর্শক, আরেকবার আমন্ত্রণ। বিশ সংলাপে কথা বলছিলাম করোনাকালে পোশাক খাত নিয়ে, পোশাক খাতের নানা দিক নিয়ে। আমি এবার শুরুতে জনাব আব্দুল্লাহিল রাকিব আপনার কাছে আসতে চাই যে প্রশ্নটি ছিল যে আসলে এতদিনেও পোশাক খাত কেন আসলে তাদের শ্রমিকদের অ্যাকাউন্টগুলো নিশ্চিত করা বা সেই জায়গায় করতে পারেনি। এবং আরেকটি বিষয় সেই সাথে আসলে জানতে চাই যে আমরা দেখছি যে স্বাস্থ্য ঝুঁকি মেনে কারখানাগুলো খোলা রাখার কথা বলা হয়েছে এবং সেই হিসেবে কারখানাগুলো খোলা রাখা হয়েছে, কিন্তু গতকাল পর্যন্ত বিজিএমইএর দেওয়া তথ্য অনুযায়ী আমরা দেখলাম যে 55 জন শ্রমিক করোনায় আক্রান্ত। স্বাস্থ্যবিধি আসলে কতটা মানা হচ্ছে কারখানাগুলোতে? ধন্যবাদ কনা। এইখানে আমি আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার আগে এর আগে আমাদের ছোট ভাই সেলিম রায়হানের কিছু প্রশ্ন বা যে পয়েন্ট উঠেছে সেটার একটু আলোকপাত করি। একটা হচ্ছে যে আমরা আসলে যে সমন্বয়হীনতা, রাইট, যে দেখা গেল 26শে এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে। এখন সাধারণ ছুটি বলতে আসলে এভরিবডি গেট কনফিউজড। আমি মালিক হিসাবেই কনফিউজড হয়ে যাই, আমার ওয়ার্কার থাকবে। আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্কারকে বলেছি এবং চিঠি দিয়েছি যে তো এটা স্বাস্থ্য ঝুঁকির কারণে আমরা কারখানা বন্ধ করে দিচ্ছি, তোমরা বাসায় যাবা, তোমাদেরকে এই প্যাক আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্কারকে উই হ্যাভ গিভেন এ গ্রসারি ব্যাগ, যেটার মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান,
তার এক সপ্তাহের গ্রসারি সব ছিল, এবং আমরা অফকোর্স সব ফ্যাক্টরি হয়তো করতে পারে নাই, আমরা আমাদের পক্ষ থেকে তাদের মার্চ মাসের বেতনও তখন দিয়েছি। ওয়েল, দ্যাট ইজ অ্যান এক্সেপশন, নট অ্যান এক্সাম্পল। বাট কথা হচ্ছে যে মালিকরা কিন্তু কখনোই ফ্যাক্টরির ওয়ার্কারদের সাথে কখনোই বিরূপ আচরণ করে না, কারণ এদের সাথেই তারা সবসময় থাকে, এদেরকে দিয়ে তাদের প্রোডাকশন করাতে হয়। যে এক্সেপশন যে নাই তা না, সব জায়গাতেই ভালো মন্দ আছে, বাট আমি মনে করি ভালোর মাত্রাটা বেশি থাকাতেই এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিটা এট লার্জ মুভ করছে এন্ড মুভিং ফরওয়ার্ড। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মালিক হয়তো বা ইরেসপন্সিবল অ্যাটিটিউড শো করেছে, বাট দোজ আর এক্সেপশন। এখানে পরবর্তীতে আবার ঘোষণা করা হলো, দলে দলে আবার লোক আসলো। আমি এর আগেও বলেছি যে দলে দলে যে লোক আসলো, এই যে রাস্তাঘাটের দায়িত্ব কিন্তু সরকারের, আমাদের না। এখন সব দায়িত্ব যদি ঢালাও ভাবে গার্মেন্টস মালিকদের উপর দিয়ে দেওয়া হয় না, দায়িত্ব সরকারের, সরকার দায়িত্ব নিয়ে সেই জায়গাটাতে বলা হয়েছিল যে আপনারা যে দূর দূরান্ত থেকে যেসব শ্রমিক তাদেরকে আনবেন না, স্থানীয় যেসব শ্রমিক আছে তাদেরকে দিয়ে কাজ করাবেন। কিন্তু শ্রমিকরা বলছেন যে আপনাদের নির্দেশেই তো তারা গ্রাম থেকে পায়ে হেঁটে যেভাবে পেরেছেন শহরে এসেছেন। আমরা তো তাকে গ্রামে যেতেই বলি নাই, এবং আমরা যখন ফ্যাক্টরি খুলেছি, এখনো যদি আপনি আজকে আমাদের ফ্যাক্টরিতে যান, আমরা সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করার জন্য 2টা শিফটে কাজ করতেছি। ওয়েল, সব ফ্যাক্টরি হয়তো ওটা করতেছে না, কেউ কেউ হয়তো তার 2টা শিফটে কাজ করে। এই যে সব ফ্যাক্টরি করছে না, সেটার দায়টা আসলে কে নিবে? এইটার দায়িত্ব তো সরকার নিচ্ছে। সরকার সেই দায়িত্ব তো নিশ্চয়ই বিজিএম এর উপরও বর্তায়, মানে বিজিএম এর উপরেই সবচেয়ে বেশি বর্তায়। আমাকে একটু বলতে দেন। ডাইফি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, WHO সবার কম্বিনেশনে উই হ্যাভ এ স্টিয়ারিং টিম, এবং 21টা পর্যবেক্ষক দল করা হয়েছে যারা প্রতিদিন অ্যাটলিস্ট 40 থেকে 50টা ফ্যাক্টরি ভিজিট করছে, যে এই নিয়ম নীতিগুলা ফলো করা হচ্ছে কিনা। হ্যাঁ, আপনি যদি চান আমি এখন আপনাকে অ্যাটলিস্ট 25টা, বিকজ আমি আবার ওই কমিটিতে একজন মেম্বার, ওই রিপোর্টগুলো আমরা প্রতিদিন পাই, কোন ফ্যাক্টরি গুলাতে কি কি আমাদের যে থ্রেশহোল্ড পয়েন্ট গুলা, যে 15টা পয়েন্ট, এই পয়েন্ট গুলার কয়টা পয়েন্ট কাভারেজ আছে, স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট কয়টা হয়েছে, স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট যদি না থাকে সেক্ষেত্রে তাকে আমরা কি পেনালাইজ করছি, বা তাকে, বিকজ যেমন আমাদের একটা ফ্যাক্টরিতে আমরা যখন 26 তারিখ খুলে দিলাম, 28 তারিখে আর্মি, পুলিশ, ডিজিএফআই, ম্যাজিস্ট্রেট সবাই গিয়ে ঢুকেছেন, এবং 2 ঘন্টা তারা টোটালটা ভিজিট করার পরে দে কেম আউট উইথ এ ডিক্লারেশন যে দিস ইজ অ্যান অ্যাবসলিউট এক্সাম্পল ফ্যাক্টরি, আমরা অন্য কেউ যদি ফলো করতে চাই আপনাদের কাছে রেফারেন্স হিসেবে পাঠাবো। তো আমি কি রাকিব ভাইকে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারি, জাস্ট এটাকে একটু এলাবোরেট করার জন্য? জি জি, অবশ্যই করুন। যদি নাজিম ফলো করেন। প্রশ্নটা হচ্ছে রাকিব ভাই, যে আমি আপনার সাথে একমত, যেমন আপনি যেটা বলছেন এটা খুবই এনকারেজিং যে আপনার ফ্যাক্টরি এবং কোনো ফ্যাক্টরি তারা স্বাস্থ্যবিধি মেনে চলছে, কিন্তু একটা ফ্যাক্টরি চালানোর জন্য স্বাস্থ্যবিধি শুধুমাত্র 10 থেকে 12 ঘন্টা যে সে শ্রমিকরা ফ্যাক্টরিতে আছে সেটা তো এনাফ নয়। সে যে তার নিজের জায়গায় থাকছে, যেখানে একটা ঘুরছি একটা পরিবেশ, এবং যেখানে অন্যদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, সেখানেও তো এটা সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে। তাহলে একটা 24 ঘন্টার একটা পরিসরে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে আসলে এই 24 ঘন্টা পরিসরে শ্রমিককে সংক্রমণের আশঙ্কা থেকে মুক্ত রাখার, এবং সেখানে ফ্যাক্টরি স্পেস যেটা আনইউজড স্পেস সেটাকে ব্যবহার করার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ সেলিম। আমরা আসলে কিছুটা ওরকমই কাজ করছি। ইনিশিয়ালি যখন ফ্যাক্টরিগুলো আমরা চালু করি, সে 10% ওয়ার্কারকে যখন আনি, তখন অনেক ওয়ার্কার দেখা গেছে যে এলাকা থেকে এসেছে, ওই এলাকাটা সেফ ছিল। দিক থেকে প্রথম দিকে তাদের যে বাড়িওয়ালারা, এরা যে সমস্ত জায়গায় থাকে, এরা কিন্তু দেখা গেছে যে ওই একটা বাড়ির মালিকই তার অনেকগুলো ছোট 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 রুম করে ওদের কাছে ভাড়া দেয়, এবং এরা আবার আমাদের জিএম অ্যাডমিনের সাথে কমিউনিকেটেড থাকে যে কোন কে ভাড়া সিস্টেম আছে। যেমন এখন আমরা কিন্তু অনেক বাড়ির মালিকের সাথেই ফ্যাক্টরি লেভেলে নেগোশিয়েট করে তাদের বাড়ি ভাড়াটাকে এই 2 মাসের জন্য তাদেরকে কমানো যায় কিনা সেই ব্যাপারে নেগোশিয়েট করছি। ওয়েল, দিস আর নট টু কোট অ্যান্ড আনকোট, দিস আর লাইক ইনিশিয়েটিভ অন এ প্রাইভেট লেভেল, রাইট? বাট
আমরা যেটা মনে করি যে 10 ঘন্টা যখন একটা ওয়ার্কার আমাদের ফ্যাক্টরিতে থাকে, সকালে যখন আমরা তাদেরকে ঢোকাই, এবং আমরা কিন্তু এখন ঢুকাচ্ছি অ্যাটলিস্ট 3 ঘন্টা সময় নিয়ে, আমরা প্রতি 100 ওয়ার্কারকে বলছি তোমরা 15 মিনিট পর পর গেটে আসবা, যাতে করে একসাথে অনেক জমায়েত না হয়ে যায়। এবং ডিসইনফেক্টিং স্প্রে থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজিং থেকে শুরু করে তারপরে সে তার যখন ফার্নিচারে গিয়ে বসছে সেই ফার্নিচারটাকে স্যানিটাইজ করা, প্রতি 2 ঘন্টা পর পর তাদেরকে কম্পালসারি তাই স্যানিটাইজেশনটাকে আবার করা। এই যে একটা অ্যাওয়ারনেস এবং প্র্যাকটিসের মধ্যে আমরা তাদেরকে 10 ঘন্টা তাকে সার্কুলেট করছি, টাইম সার্কুলেশনের কারণে তাকে কিন্তু সে যখন বাসায় যাচ্ছে এই ট্রেনিংটাও আমরা দেওয়ার চেষ্টা করছি যে তোমরা দয়া করে বাসায় যাবা, বাসায় তোমার শুধুমাত্র তোমার বাসার মানুষের সাথে ইয়া করবা এবং এই জিনিস করবা, বিকজ এটা শুধুমাত্র তোমার স্বার্থে না, তোমার পরিবারের স্বার্থে, এবং এখানে যে তোমার 3000 আরো কলিগ আছে, সহকর্মী আছে, তাদের স্বার্থে। এই ট্রেনিংটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা জনাব রাকিব, আপনার কাছে আমার এই সাথে আরেকটি প্রশ্ন, যে যারা এখন আক্রান্ত হচ্ছে নতুন করে, একে তো হচ্ছে আক্রান্ত হচ্ছে, বাকিদের জন্য সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়বে কিনা সেটা নিয়ে শঙ্কা, সেই সাথে এই সংক্রমিত যারা তাদের চিকিৎসার দায়িত্ব, তাদের ক্ষতিপূরণ, সেই বিষয়গুলো কি আপনারা দেখছেন? প্রথমত আমরা যে জিনিসটা এখন পর্যন্ত ইনিশিয়েট করার চেষ্টা করছি, যে এটাকে গভর্নমেন্টের সাথে আমাদের একটা আলোচনা চলছে যে আমরা আমাদের নিজস্ব 4টা ল্যাব স্টাবলিশ করতে চাই, 4টা লোকেশনে, একটা আশুলিয়াতে, একটা গাজীপুরে, একটা কাশপুরের দিকে, যেখানে আমরা আমাদের ওয়ার্কারের টেস্ট গুলো করতে থাকবো, কনসিস্টেন্টলি টেস্ট করব, এবং টেস্টে যেগুলো পজিটিভ হবে তাদেরকে আমরা অলরেডি বেশ কিছু, আমাদের যেমন 9টা হসপিটাল আছে বিজিএমইর ওয়ার্কারদের সাপোর্ট করার জন্য, সেগুলোকে আমরা ইকুইপ করছি। এন্ড আইসোলেশন সেন্টার বলতে আমরা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে যদি সে ধরেন আমরা সকালে থার্মাল চেক করলাম, তারপরে সে কাজ শুরু করলো, হঠাৎ দুপুরবেলা একটা ছেলে বা একটা মেয়ে খারাপ লাগলো, তখন আমরা কি করব? তখন কিন্তু আমরা প্রত্যেকটা ফ্যাক্টরিতে কিন্তু একটা স্টিয়ারিং টিম করেছি। আমি যদি আপনাকে এখন একটা ভিডিও ক্লিপ পাঠাই বা একটা ছবি পাঠাই, আপনি দেখবেন যে আমাদের জ্যাকেটে কোভিড-19 সাপোর্ট টিম এরকম জ্যাকেট পরা আছে, যাদের কাজই হলো ওদেরকে আমরা আবার এডিশনাল ট্রেনিং দিয়েছি যে এই ধরনের সিচুয়েশনে কেউ যদি কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকিমূলক বিহেভ করে, তাকে সাথে সাথে আমরা কি করব। তাদের চিকিৎসার দায়িত্ব আপনারা নিচ্ছেন? যারা কেউ আক্রান্ত হলে তার চিকিৎসার দায়িত্ব নিশ্চয়ই আপনারা নিচ্ছেন? আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে কিন্তু ফুল টাইম ডাক্তার আছে, নার্স আছে, রাইট? এবং তাদেরকে আমরা পিপিই দিয়েছি, এবং যে ট্রানজিশনাল টাইম, অফকোর্স আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে করোনা সেন্টার করা সম্ভব না, বা এবং আমরা যদি অস্বীকার করি যে আমাদের কোনো ওয়ার্কারের হয় নাই, এটা যেমন অবাস্তব, এটা মেনে নেওয়াটাই স্বাভাবিক, রাইট? যেমন আপনি বলছেন যে আজকে 10 কোটি বা 18 কোটি লোকের কিছু না কিছু তো এই কমিউনিটি ট্রান্সমিশনে হচ্ছেই, এটার পার্ট শুধুমাত্র সেখানে হচ্ছে গার্মেন্টস কর্মীদের মধ্যে সংক্রমণটা হলে সবাই ভয় পাচ্ছে এই কারণেই, কারণ সেখানে একসাথে অনেক লোক কাজ করেন, অনেক সংখ্যক মানুষ একসাথে কাজ করেন, তাই সংক্রমণের ঝুঁকি বেশি। সেই জায়গাটা থেকেই আসলে সবাই উদ্বেগ প্রকাশ করছে। আমি আপনার কাছে আবার আসবো, আমি ডক্টর সেলিম রায়হান এই বিষয়টাতে আপনার কাছে আসতে চাই। বলা হচ্ছিল স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলার কথা, সেই স্বাস্থ্যবিধি যারা পরিদর্শন করবেন, সেই পরিদর্শন টিম এতগুলো কারখানা দেখার জন্য আদৌ পর্যাপ্ত কিনা সেটি একটি বিষয়। আরেকটি বিষয়, যারা আক্রান্ত হচ্ছেন তাদের দ্বারা আসলে অন্যরা আক্রান্ত বা সংক্রমিত হবেন কিনা, স্বাস্থ্য ঝুঁকির সেটা তো একটা বিষয় আছেই। এই যদি আমাদের শ্রমিকরা বিপুল পরিমাণে যদি করোনা আক্রান্ত হতে থাকেন, তাহলে সেটিও বিদেশে আমাদের জন্য কোনো নেতিবাচক ভাবমূর্তি তৈরি করবে কিনা এই খাতের জন্য, ছোট্ট করে যদি 3টি বিষয়ই বলেন। না, অনেক ধন্যবাদ। প্রথমটা তো অবশ্যই যে আপনি যে পরিদর্শনের কথা বলছেন, এই পরিদর্শনের যে ক্যাপাসিটি, এটা নিয়ে দুর্বলতা আছে, এটা নিয়ে অনেক অভিযোগ আছে, এবং সেই পরিদর্শনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। সুতরাং এই পুরো বাংলাদেশের মতো একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা যেখানে খুবই ডমিনেন্ট, সেখানে কেউ গিয়ে ছাড়পত্র দিয়ে দিল একটা ফ্যাক্টরি যে এটা ক্লিয়ার এবং কোনো সমস্যা নেই, এটা নিয়ে নানা ধরনের আমরা জানি প্রশ্নের উদ্ভব হয়। সুতরাং সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা বলছেন যে অবশ্যই শ্রমিকদের যে আপনি যে পয়েন্টটা বলেছেন যে একসাথে গার্মেন্টস শ্রমিকরা যেভাবে কাজ করে, এবং অনেক ক্ষেত্রেই
অনেক ফ্যাক্টরিতে এই প্রশ্নটাও আছে যে যতটুকু স্পেসে যে কয়েকজন শ্রমিকের কাজ করার কথা, দেখা যায় সেই স্পেসে তার থেকে বেশি সংখ্যক শ্রমিক কাজ করে, সেটা কিন্তু দীর্ঘদিনের একটা সমস্যা আমরা জানি, এবং এই রিস্কটা ওই কারণে সবচেয়ে বেশি। তো আমি যে পয়েন্টটা বলছিলাম সেই জায়গাটা আমি একটু জোর দেব। আমি জোর দিতে চাই যে আমাদের কাছে শুধুমাত্র 14-15টা পয়েন্ট এনাফ না। ওই যে প্রোটোকলের ক্ষেত্রে যে একটা ফ্যাক্টরি খুললে হাত ধোয়া থেকে শুরু করে স্প্রে করা, এইগুলোই এনাফ না। এনাফ যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে গার্মেন্টস এর মতো এত গুরুত্বপূর্ণ একটা সেক্টর, যেটা আমাদের অনেক সময় লাইফ লাইনও বলি আমাদের ইকোনমির, তার জন্য একটা ওয়ার্কার্স জন্য 24 আওয়ার্স একটা প্রোটোকল তৈরি করা। এবং আমি তো মনে করি যে কোনো ফ্যাক্টরি এখন 100% ক্যাপাসিটিতে রান করতে পারছে না। যদি সে 40%, 50% স্কেলে রান করে, তাহলে বাকি স্পেস গুলোকে ওয়ার্কার্সদের থাকার জন্য কোনো সুযোগ করার সুযোগ আছে কিনা, আমি এটা রাকিব ভাইয়ের কাছে প্রশ্ন করছি। অনেক ফ্যাক্টরি হয়তো নেই, কিন্তু সেই ক্ষেত্রে একটা পুল করা যায় কিনা, কোন একটা এলাকা তৈরি করা যায় কিনা যেখানে অস্থায়ীভাবে গার্মেন্টস শ্রমিকদেরও থাকার ব্যবস্থা করা যেতে পারে এবং সেখানেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যেতে পারে। এগুলো যদি আমরা করতে না পারি, আমি যেটা ভয় পাচ্ছি যে প্রশ্নটা, যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, যে লাইভলিহুডের উপর আমরা বেশি জোর দিচ্ছি, লাইফ যদি অ্যাট রিস্ক হয় তাহলে কিন্তু আমরা কিন্তু উইল গো ব্যাক টু স্কয়ার ওয়ান। তখন হয়তো আমাদের এই ইকোনমিক অ্যাক্টিভিটিস অথবা ফ্যাক্টরিগুলো হয়তো দেখা যাবে অ্যাব্রাপ্টলি আবার বন্ধ করে দিতে হচ্ছে। সেই জায়গাটাতে সচেতন হওয়ার কথা বলছেন। আমি আপনার কাছে আবার ফিরবো। আমাদের দুজন অতিথি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হয়েছে আরেকটি বিরতি নেবার, ফিরছি একটু পর। আরেকবার আমন্ত্রণ, কথা বলছি করোনা কালে পোশাক খাত নিয়ে। আমাদের সাথে আছেন জনাব আব্দুল্লাহ রাকিব, সাবেক পরিচালক বিজিএমই। আমাদের সাথে আছেন ডক্টর সেলিম রায়হান, নির্বাহী পরিচালক সানেম। আমি ডক্টর সেলিম রায়হান আপনার কাছে আসতে চাই। আমরা স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলছিলাম শ্রমিকদের, কিন্তু আমরা জানি যে কারখানার একটি বড় অংশ কিন্তু তারা আবার খুলতেও পারেননি, কারণ তাদের কাছে কোনো ক্রয়াদেশ নেই। এই পরিস্থিতিতে আসলে শ্রমিকদের কাজ হারানোর ঝুঁকি কতটা, বা আমাদের আসলে সেই জায়গাটাতেও তো আসলে নজর দেওয়া উচিত। প্রণোদনার অর্থ আসলে কাদের বেশি পাওয়া উচিত, কাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত, সেই জায়গাটাতে এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? দেখুন, আসলে আমরা অর্থনীতির ক্ষেত্রে খুব সম্ভবত বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন এখন, এবং অনেক কিছুই কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় যে সামনের দিনগুলো আসলে কিরকম হতে যাচ্ছে। কিন্তু তারপরও এই কথাটা বলার পর আমার কাছে মনে হয় যে কিছু অ্যাসেসমেন্ট দরকার, কিছু সিনারিও চিন্তা করা দরকার, যে ওয়ার্স্ট সিনারিও কি হতে পারে, একটা বেস্ট পসিবল সিনারিও কি হতে পারে, এবং নীতি নির্ধারণ কিন্তু সেই সিনারিও অ্যানালিসিস বেস করে করা উচিত। আপনি যে পয়েন্টটা বলেছেন সেটা অসম্ভব গুরুত্বপূর্ণ। গার্মেন্টস খাতে তো একটা বিশাল সংখ্যক শ্রমিক আমাদের নিয়োজিত, প্রায় 3 থেকে 4 মিলিয়ন, একটা এই নিয়ে নাম্বার নিয়ে ডিসপিউট আছে, বাট তারপর 3 থেকে 4 মিলিয়ন মানুষ কাজ করে এখানে। এবং আপনি চিন্তা করেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে আরো অসংখ্য মানুষ কাজ করে। সেখানে কিন্তু একটা বড় ধরনের একটা এমপ্লয়মেন্ট লসের এবং এত বড় আঘাত খুব সম্ভবত গার্মেন্টস ইন্ডাস্ট্রি এর আগে যে বিভিন্ন ক্রাইসিস টাইম পার হয়ে এসছে এরকম কখনো ফেস করেনি। এমনকি যেটা একটু আগে আমি রাকিব ভাইয়ের সাথে অফ দ্য ইয়ার কথা বলছিলাম, যে এটা গ্লোবাল যে গ্রেট ডিপ্রেশন সেটাকেও সাপ্রেস করে যেতে পারে। 2008-9 যে যেটা আমরা দেখেছি যে ফিনান্সিয়াল ক্রাইসিস, সেটা তো এর কাছে কিছুই না এখন যেটা মনে হচ্ছে। সুতরাং এই সময়টা কিন্তু আসলে খুব ঠান্ডা মাথায় আমার কাছে মনে হয় নীতি নির্ধারকদের চিন্তা ভাবনা করার জায়গা আছে। এমপ্লয়মেন্ট লস ভেরি লাইকলি, অনেক ফ্যাক্টরি হয়তো বন্ধ হয়ে যেতে পারে, তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া, তাদেরকে কিভাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কি তাদেরকে আসলে অগ্রাধিকার দেওয়া জরুরি না? মানে আপনি কি মনে করছেন? আমি অবশ্যই মনে করি অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই জরুরি। এবং কি আপনি দেখুন যে সরকার যে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম, যে সামাজিক সুরক্ষা কর্মসূচি সেটা যে নিয়েছে, এবং এবারে বাজেটেও বেশ কিছু বাড়ানো হয়েছে, স্টিমুলাস প্যাকেজের মধ্যেও আছে। আমি তো মনে করি এটা পরিসর আরো অনেক বাড়াতে হবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সরকারের তার আয় কিন্তু কম, ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু এবার কিন্তু আরো ফল করবে। সেক্ষেত্রে আমার পয়েন্টটা হচ্ছে, যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই, এই ক্রাইসিস মোকাবেলা করা একমাত্র সরকারের পক্ষে সম্ভব নয়।
ব্যক্তি খাতকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের আসলে আরো কিছু বিষয় আসলে আমরা কথা বলতে চাই, আমাদের সময় কম আছে। আমি আপনার কাছে ডক্টর সেলিম রায়হান আরেকটা বিষয় জানতে চাই। আমরা তো দেখছি যে নানা সমস্যার কথা বলছি, করোনাকালীন সময়ে করোনার কারণে আসলে বিশ্ব একটা চিত্র পাল্টে যেতে পারে। আমরা দেখছি যে নানা কারণে করোনার কারণে চীনের উপরে অনেকের আস্থা হারাচ্ছেন বা চীন থেকে অনেকেই তাদের বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন বা নেয়ার পরিকল্পনা করছেন, এবং এর আগেও দেখা যাচ্ছে যে একক বাজার হিসেবে চীনের উপর নির্ভরতাও তারা দেখলেন যে একটি ঝুঁকি তৈরি করে। সেক্ষেত্রে যদি পোশাক খাতে চীনের উপরে আস্থা হারায় বা চীনের থেকে যদি অর্ডারগুলো সরিয়ে নিয়ে আসা চিন্তা ভাবনা থাকে ক্রেতাদের, তাহলে আসলে বাংলাদেশের জন্য সুযোগ কিছু আছে কিনা, আসলে সম্ভাবনার কিছু আছে কিনা? আমরা তো অনেক সমস্যার কথা বলছি। না, অবশ্যই আমরা সম্ভাবনাও জানতে চাই, শুনতে চাই, কিন্তু আমরা এরকম অনেক সম্ভাবনা কিন্তু এর আগেও শুনেছি। চীন এবং ইউএস এর বাণিজ্য যুদ্ধে বাংলাদেশ লাভবান হতে পারে, এরকম অনেক কিছু শুনেছি, কিন্তু আসলে এই সম্ভাবনাগুলোকে বাস্তবে রিয়েলাইজ করার জন্য যে রকম পরিবেশ দরকার সেটা কিন্তু বড় ধরনের অভাব আছে। এবং আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী কিন্তু ভিয়েতনাম এখন, এবং রাকিব ভাইও একমত হবেন আমার সাথে, এবং গার্মেন্টস এর ক্ষেত্রে তো খুব বিশেষ করে। এবং ভিয়েতনাম কিন্তু তারা যেভাবে লকডাউন ইম্পোজ করেছিল এবং তারা যেভাবে এখন ফ্যাক্টরি রিওপেনিং করছে, তাতে কিন্তু অনেক কিছু শেখার ব্যাপার আছে। আমরা কিন্তু সেখান থেকে অনেক পিছিয়ে আছি। আমরা সেখানে পিছিয়ে আছি। আমরা দেখছি যে তারা কিন্তু অনেকগুলো অর্ডারও নতুন পাচ্ছে না। আমাদের আজকে সময় কম আছে। আমি আব্দুল্লাহ রাকিব আপনার কাছে এই প্রশ্নটি জানতে চাই যে আমাদের নতুন অর্ডার আসার সম্ভাবনা কত তৈরি হচ্ছে, বা আমরা আসলে নতুন বিনিয়োগ পেতে পারি কিনা যদি চীন থেকে সেগুলো চলে আসে? একটু ছোট্ট করে বলবেন, সময় কম। ধন্যবাদ। চায়না থেকে আসবে কিনা সেটা ইয়ার আগে, যে গ্লোবাল ডিমান্ড যদি না থাকে, চায়না থেকে বিজনেস মুভ করে জাপানিজরা, অনেক কথা শুনতেছি যে জাপানিজরা চায়না থেকে মুভ করে ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে আসবে, অথবা say it can be say COVID-19 can give us some opportunity, but কথা হচ্ছে যে আমরা আসলে কতটুকু টিকে থাকতে পারবো সেটা যেমন ইম্পর্টেন্ট, আমরা আসলে নিজেদেরকে কতটুকু এস্টাবলিশ করতে পারবো টু অ্যাট্রাক্ট দোজ ইনভেস্টমেন্ট, সেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি সেলিমের সাথে একেবারেই একমত। ডক্টর সেলিম যেটা বললেন যে আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা যদি এই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট না হয়, আমাদের সময় আজকে একেবারেই শেষ। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল্লাহ রাকিব, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর সেলিম রায়হান আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান মতামতগুলো তুলে ধরার জন্য, এবং এই খাতের চিত্র আসলে আমরা বুঝতে পেরেছি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।